7 of you joined, so wait, please wait. So today we'll discuss about data flow testing or data flow analysis. Same thing, একই জিনিস, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লিখে। Data flow testing or data flow analysis we'll discuss today. Okay, only 7 of you connected, so please stay connected. 7 ঘন্টা বই থাকবে 2 ঘন্টা লাগবে সর্বোচ্চ নাকি কাজ স্মার্ট ট্রান্সপোর্টে দিয়ে গো যাই তো অনেকে সকালে মনে করতাম আইয়া আজানের শুনে রওনা দিতে আমার লাগবে 2 ঘন্টা আজানের শুনে কে 7:30 দিকে না থাকে না অত সকালে আনবো না 5টার দিকে আনবো না তাহলে আবার যে ইসাপুর বাইরে থেকে নিয়ে যাবো আর না এটা কি সবার জন্য অথচ ওটা নিলে তোর দিনের বেলা নিয়ে হবো বুঝছ না না দিনের বেলা তারা তো লোক থাকে না সবারে তারা তাই মনে করতে সকালে যদি রান্না দেই 8টা বাজলো আমাদের 9টাই বাজলো 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে 5টা রান্না দিলি আর 5টা রান্না দিলে মনে করতে 7টা 1 ঘন্টা জিরাইলাম রেস্ট নিলাম কেনাকাটা করে আবার সকালে আবার রান্না দিলাম নাকি গাছ যেমন রাত্রে রান্না দেওয়া যায় রাত্রে রাত্রে পরিশ্রম বেশি হয়ে যাবে সারাদিন রাত্রে চালা হবে না রাত্রে চালা হলো না রাত্রে গাড়ি কম চালান দেবো কারণ এক হইতেছে সকালবেলা চালান যায় আর দুপুরে খাওয়ার পরে চালান যায় তারপরে আর চালান যায় না বিকালের দিকে তো চালান যায় না গাড়িটা বলুন না 10 নম্বর ফের Okay, 15 of you joined, so দুইজন অবজেকশন দিচ্ছে গাড়ি সাইলেন্সার জায়গা আসার সমস্যা না কিসের আনোয়ারের গেছে গেছে সাইলেন্সার ফোটা হয়ে গেছে না ওই যে ডাক্তার মিনিট জামাইটা গেছে না 18 of you joined, so ওটা পাঠাতে গেলে 7,000 please wait. দে হাম কদিন ও এক বছর হয় নাই সাইলেন্সার এক বছর হয় নাই সাইলেন্সার টাকা ইয়েটা আনারটা চালায় না তো তোমরা তাড়াতাড়ি জয়েন করে তাড়াতাড়ি স্টার্ট করা যায়। এখানে ওটা সবাই ভালো করছিলাম গাড়ি কোনটা আটা নতুনটা কে সাইলেন্সার জায়গা দিয়ে বেসর গেলে লস না So we have the next class test on next Monday. Okay, I just posted the notice on Teams. Lecture 13, 14, 15. Unit testing and control testing. So next Monday, that's gonna be class test number 3. So like midterm, in final term also we'll have 2 class tests and best one will be counted. Best one count kora hobe na, similar. 20 of you joined so far. 50% only joined. Friends. So anyway, class test প্রথমে নিয়ে নিলে মনে ভালো, তাহলে সবাই প্রথমে জয়েন করবে এসে। 20 মাইলের ভিতরে কত রাস্তা মরত বিনেলে
So anyway, we must start anyway. 22:3. Okay, Saifi, can you see the slide? Slide দেখতে পাচ্ছো? Yes, sir, I can see that. Okay, data flow testing today we'll cover. So data flow testing, for this topic we have actually 2 lectures. Today's lectures and the next class also we'll discuss about data flow testing. So the topic has split it into 2 lectures. So data flow testing or data flow analysis, what we do here. So first thing, it's a structural testing conducted at unit level testing and usually done by the programmer who writes the code. Okay, like control flow testing, data flow testing, control flow testing, তারপরে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি নাম্বার বের করা লাস্ট ক্লাসে দেখেছি, এগুলো প্রোগ্রামার করে, প্রফেশনাল টেস্ট ইঞ্জিনিয়ার এগুলো করে না। বাট আমরা তো জানি না, তাই না? একটা ফ্রেশ গ্রাজুয়েট, তোমার এরকম টার্গেট হওয়া উচিত না যে স্পেসিফিক্যালি আমি প্রোগ্রামার হিসেবে করব বা টেস্টার হিসেবে করব, ডিবি হিসেবে করব না। ফার্স্ট হলো একটা জব নেওয়া উচিত, তারপরে ট্র্যাক চেঞ্জ করা যায় পরবর্তীতে। তো কেউ জানে না আসলে কোথায় কাজ করবে, সো সবগুলি জানা থাকা দরকার, প্রোগ্রামার, টেস্টার, যাই হোক, হোয়াট এভার। সো ডেটা ফ্লো টেস্টিং আমরা কি করি, একজন প্রোগ্রামার যে কোড লেখে সে দেখে যে একটা ডেটা এলিমেন্ট অর্থাৎ ভেরিয়েবল কোথায় ইউজ করা হয়েছে, কোথায় ডিফাইন করা হয়েছে, ফার্স্ট ডিফাইন করে পরবর্তীতে ইউজ করে, তো এই ইউজ করাটা প্রপার ওয়েতে করা হয়েছে কিনা, ঠিকভাবে করা হয়েছে কিনা, নাকি কোনো অ্যাবনর্মালিটি আছে, অ্যানোমালি আছে। আমরা বলি ডেটা ফ্লো অ্যানোমালি বলি এটাকে। অ্যানোমালি মানে অ্যাবনর্মালিটি, এরকম কোনো অ্যাবনর্মালিটি আছে, সেই জিনিসগুলো আমরা এই ডেটা ফ্লো টেস্টিং আমরা দেখি। একটা ভেরিয়েবল কোথায় ডিফাইন করা হলো, কোথায় ইউজ করা হলো, ঠিকভাবে ইউজ করা হয়েছে কিনা, নাকি কোনো অ্যাবনর্মালিটি আছে। যেরকম হতে পারে, ইফ ইউ রাইট এ প্রোগ্রাম, সো ইউ রেফারেন্স এ ভেরিয়েবল হুইচ ইজ নট ডিফাইন্ড ইয়েট, এরকম হতে পারে। একটা ভেরিয়েবল তো রেফারেন্স করছো, এটা ডিফাইনই করা হয় নাই, তাহলে এটা একটা abnormal situation. You can do that. Or you define a variable and maybe assign some value, but later you don't use that variable anywhere in the program. এরকম যদি হয়, একটা ভেরিয়েবলকে তুমি ডিফাইন করলা, হয়তো ভ্যালু অ্যাসাইন করা হলো, কিন্তু পরবর্তী কোথাও ইউজ করা হলো না সেই ভেরিয়েবলটা, তো এটাও তো দরকার নাই না, আননেসেসারি, রিডান্ডেন্ট এরকম এরকম। Or if you define a variable twice successively without using the first one, এরকম যদি একই ভেরিয়েবল পরপর দুইবার তুমি ডিফাইন করলা, প্রথমটা ব্যবহার করা ছাড়াই, এরকম যদি হয়, তো 3 টাইপস অফ অ্যানোমালিস উইল সি। 3 রকম ডেটা ফ্লো অ্যানোমালি আছে, অ্যাবনর্মাল আছে, আমরা দেখব। দ্যাট মিন্স ডিফাইন অ্যান্ড ডিফাইন এগেইন the same variable without using the first one, that is one category. Second category, you are referencing a variable which is not defined yet. একটা ভেরিয়েবল রেফারেন্স করছো যেটা ডিফাইনই করা হয়নি এখনো, এরকম। অথবা একটা ভেরিয়েবল ডিফাইন করা হয়েছে কিন্তু পরবর্তী কোথাও এটা ইউজ করা হয়নি প্রোগ্রামে, এরকম যদি হয়। 3টা ক্যাটাগরির এই ডেটা ফ্লো অ্যানোমালি আমরা দেখব, ঠিক আছে? আর আগেই বলা হলো না, এগুলো এই ডেটা ফ্লো টেস্টিং, কন্ট্রোল ফ্লো টেস্টিং, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি নাম্বার বের করে, এগুলো প্রোগ্রামার করে, বলে স্ট্রাকচারাল টেস্টিং ইউনিট লেভেলে করে। ওকে, লেটস গো টু দ্য লেকচারস। So we're gonna discuss those things: general idea, data flow anomaly or abnormality, data flow testing criteria, feasible path. Feasible path means executable path, and then comparison of testing techniques. That will be in the next class, we'll discuss. So comparison of testing technique. Actually, what happened, a survey was conducted, research oriented survey was conducted in Canada and USA, and that is the result, outcomes of that we'll see in a graph. তো দেখা যায় যে একটা প্রোগ্রাম র্যান্ডমলি যদি আমরা কেউ টেস্ট করা হয়, সার্টেন নাম্বার অফ ডিফেক্টস আইডেন্টিফাই করা যায়। যদি আমরা কন্ট্রোল ফ্লো টেস্টিং ইউজ করি তাহলে আরো বেশি বাগ আইডেন্টিফাই করা যায়। আর যদি ডেটা ফ্লো টেস্টিং আমরা ইউজ করি তাহলে দেখা যায় আরো বেশি ডিফেক্টস আমরা আইডেন্টিফাই করতে পারি। বাট স্টিল সব ডিফেক্টস আইডেন্টিফাই করতে পারি না আমরা, কিছু থেকেই যাবে। তো সেটার জন্য নতুন নতুন টেকনিক তোমরা ডেভেলপ করবা ফিউচারে। সো একটা কম্প্যারিজন আছে, র্যান্ডম টেস্টিং
control flow testing এবং data flow testing এখান থেকে দেখা যায় যে মোস্ট ইফেক্টিভ ওয়ান ইজ দ্য data flow testing তো সেটা আমরা দেখব এটা নেক্সট ক্লাসে নেক্সট লেকচারে যাবে objectives to understand the basic concept of data flow and data flow testing or data flow analysis same thing কোন বইতে data flow testing data flow analysis দুইটাই লিখে to understand the three different types of data flow anomalies এই যে কিছুক্ষণ আগে ডিসকাস করলাম তিন রকম data flow anomaly আছে if you successfully define the same variable twice without using the first one number one number two if you reference a variable without which is not defined yet and third one if you define a variable but you don't use that variable in the program anywhere so three types of data flow anomalies are there to understand data flow testing criteria we'll see the criteria to understand the effectiveness of different types of testing so random testing না control testing data flow testing ওই যে there ওই is a ইয়েটা টান দাও comparison ওই জনের which one is the ছোট more টি আছে না effective so that is হ্যাঁ the হ্যাঁ actually outcomes of a survey conducted in USA Canada general idea a program unit accepts input performs conversions and assigns new values to variables ওই যে and ওই return ওই results one can visualize a কিছু না flow of data values from one statement to another a data value produced in one statement is expected to be used later in the program. For instance, obtain a file pointer, use it later. However, if the later use is never verified, we do not know if the earlier assignment is acceptable or not. Two motivations of data flow testing are the memory location for a variable is accessed in a desirable way. Secondly, verify the correctness of data values defined and observe that all the uses of the value produce the desired results. The key idea here is that a programmer can perform a number of tests on data values, that means the variables. These tests are collectively known as data flow testing or data flow analysis. Data flow testing is a form of structural testing. I just told a few minutes back. So it's a structural testing and white box testing technique that focus on the program variables and the program paths. From the point where a variable is defined or assigned a value to the point where that variable is used. So we test those things where a variable is defined and later where it is used we check whether the usage is correct or incorrect. Data flow testing looks at the life cycle of a data element or variable, checks if the usage may cause failure or anomaly such as definition is missing, unreachable code, incorrect assignment of input statements, etc. Data flow testing can be performed at two conceptual levels, static and dynamic. But for this course, we're gonna cover static data flow testing. So static means we don't execute the test object. From the beginning of the semester, we know what is static and what is dynamic. Dynamic means it involves execution, program execution. Static means we don't execute the test object. Static মানে হলো যেটা আমি টেস্ট করব সেটাকে আমি রান করব না, এক্সিকিউট করব না। তো এর মধ্যে এরকম এই ডেটা ফ্লো অ্যানালাইসিস আছে, কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস আছে, ইন্সপেকশন, রিভিউ, ওয়ার্ক থ্রু অনেক কিছুই আছে না, এখানে টেস্ট অবজেক্ট রান করা হয় না। So static data flow testing analyze the source code program. It does not involve actual execution of source code. Identify potential defects commonly known as data flow anomaly. Anomaly means abnormality, doing something in some abnormal or deviant way. Okay, abnormality, anomaly. So an anomaly is a deviant or abnormal way of doing something. Wrong way, we do something. Data flow anomalies represent the patterns of data usage which may lead to an incorrect execution of the code. For instance, the second definition of X overrides the first one. So that is the first category of data flow anomaly. That means if you define the same variable twice without using the first one. Examples of data flow anomalies. It is an abnormal situation to successively assign two values to a variable without using the first value. Secondly, it is also abnormal to use a value of a variable before assigning a value to the variable. Thirdly, another abnormal situation is to generate a data value and never use it in your program.
So 3 types of anomalies we'll discuss. We're going to discuss 3 categories. Let's go to the whiteboard for a while. So first category, this one type of anomaly. That means, for example, if you find the same variable twice without using the first one. Okay, so this first category of data flow anomaly. If you define the same variable twice without using the first one, so eventually the first one will be overwritten by the second one. Okay, so second category of data flow anomaly is that maybe you are using some variable, okay, but which is not defined yet. You are referencing a variable y which is not defined yet. Okay, second category. And third category of anomaly is that okay, maybe int to define, maybe assign some value also, maybe, but later you don't use this variable z anywhere in the program. Not used anywhere in the program. The program একটা anywhere in the program. Okay, যে একটা তুমি ভেরিয়েবল ডিফাইন করা হলো, ভ্যালু হয়তো অ্যাসাইন করা, বাট পরবর্তীতে কোথাও এটা ইউজই করা হলো না। তো এটা কি আননেসেসারি, রিডান্ডেন্ট, দরকার নেই, এটা অপ্রয়োজনীয়। So 3 types of data flow anomalies we'll discuss. Okay, if you successfully define the same variable twice without using the first one, that is one anomaly. Secondly, if you are using a referencing a variable which is not defined yet, and thirdly, you define a variable but you never use in your program. Okay, 3 types of abnormal situations concerning the generation and use of data values. Type 1, define and then define again. That means if you define the same variable twice successively without using the first one. Type 2, undefined but referenced. So you are referencing a variable which is not defined yet. Type 3, defined but not referenced. You define a variable but you do not use anywhere in the program later. Okay, type 3, defined but not referenced. Type 1, define and then define again. For example, the first one I showed in the whiteboard also. That means if you successfully define the same variable twice without using the first one, this is the type 1 category. So 4 interpretations possible for this example. Maybe the first statement is redundant, or the first statement has a fault, or the second statement has a fault, or we missed a statement in between. Okay, so there is a missing statement in between the 2 statements. So 4 interpretations possible. So it's up to the programmer. So a programmer needs to investigate about this anomaly. Okay, type 2, undefined but referenced. That means if you reference a variable in your program but which is not defined yet. A second form of data flow anomaly is to use an undefined variable in a computation. Here is an example. For example, x equal to x minus y minus w. However, w has not been initialized by the programmer. So here are 2 interpretations possible. Number 1, the programmer made a mistake in using w. Number 2, the programmer wants to use the compiler assigned value of w. So in that case, in either cases, the programmer must eliminate the anomaly either by initializing w or replacing w with the intended variable. So programmer must investigate and fix the code.
defined but not reference. That means if you are a programmer, you reference a variable but which is not defined yet. A third kind of data flow anomaly is to define a variable and then to undefine it without using it in any subsequent computation in a program. For instance, consider the statement x equal to f of xy in which a new value is assigned to the variable x. If the value of x is not used in any subsequent computation in a program, then we have a type 3 anomaly. Okay, if you define a variable but you never use in your program, there is a type 3. The concept of state transition diagram is used to model a program variable to identify the data flow anomaly. Key idea is that states of program variables can be used to identify the data flow anomaly in a program. So we can explain the life cycle of a variable, program variable, using this state transition diagrams, and we can identify is there any data flow anomaly. So components of the state transition diagrams are states and actions, and there are 4 states and 3 actions. 4টা state আছে, 3টা action আছে. Okay. State U means undefined state. State D means defined but referenced. R means defined and referenced. A means abnormal state. So there are 4 states. Okay. Undefined, defined but not referenced, defined and referenced, abnormal state. So 4 states we'll see. And the actions, there are 3 actions: defined, undefined, and reference. So how we do that? Okay, well, we'll see the whiteboard. Okay. ওকে, আনিকা দেখতে পাচ্ছ হোয়াইটবোর্ড? জি স্যার। ওকে, গুড। জি স্যার। So once first state is called U. Okay, U means undefined. U means undefined state. So a variable is in state U which is not defined yet, undefined. Okay, একটা ভেরিয়েবল এখন ডিফাইন করা হয় নাই, তখন এই স্টেটে থাকবে, undefined state. Then at a later time, if the programmer defines it, then the variable entered in state called D, state D. So at first, when the variable is not defined yet, it is in state U. Once the programmer defines it at a later time, then the variable enters state D. State D means defined but not referenced. And at a later time, when that variable is referenced or reference or read that variable, then the variable enters state R. State R represents the state of a variable which is defined and referenced. Okay, and the variable stays in state R as long as you keep referencing. Okay, the variable stays at state R as long as you keep referencing. But if you assign new value to the variable, then the variable goes back to state D. Or if the variable is undefined, in that case the variable goes back to state U. So that is the simplest scenario. So far no data flow anomaly. So at first a variable stays at state U. That means a variable is not defined yet. At a later time, when the programmer defines that variable, then the variable enters state D. State D means defined but not referenced. And at a later time, when the programmer references that variable, the variable enters state R. R means defined and referenced. Okay.
and the variable stays in state R as long as you keep referencing that variable. If you assign new value to the variable, then the variable goes back to state D. Okay, state D. Or if you undefine the variable, in that case the variable goes back to state U. So far no problem, no data flow anomaly, no anomaly. But programmer can make mistakes. What are those mistakes? For example, okay, I color it. That is the state, abnormal state. A means abnormal state. The programmer can again define or undefine that variable. In that case, by mistake, so programmers can make mistakes. Programmer How to can make? define How many put? and then define again the same variable twice without using the first one, or define and undefine that variable. In that case, the variable enters state A. Or a programmer can reference a variable which is not defined yet, or reference or read the variable. So if a variable which is undefined but referenced, in that case also the variable enters as at state A. Once the variable enters at state A, it remains over there, irrespective of what action you perform, defined, undefined, or reference. It does not matter what action is performed, the variable stays over there. So students, if you notice, so data flow anomaly is the red portion, the lower portion. So in the black diagram, there is no data flow anomaly. So that means data flow anomaly, it involves some sequence of actions. In the first case, for example, I use the different color, define and define again, define and undefine, or a variable undefined but referenced. So three categories are data flow anomalies are there. Okay, so once again, a variable stays in state U when it is not defined yet. Okay, at a later time, when the programmer defines that variable enters state D. State D means defined but not referenced. At a later time, the programmer can reference that variable. In that case, the variable enters state R. State R means defined and referenced. And the variable stays in state R as long as you keep referencing that variable. However, if you assign some new values to the variable, in that case, the variable goes back to state D, or if you undefine, in that case, the variable goes back to state U. So far, no data flow anomaly. But programmers can make mistakes. Okay. So if the programmer define the variable, or define and undefine, or reference a variable which is not defined yet, in that cases, the variable enters at state A. Once the variable enters state A, it remains over there. It does not matter what action you perform. Okay. So there is similar figure in your book for this lecture, data flow testing. Also, you read the Naik and Tripathi's book. Okay, Naik and Tripathi's book. Okay, let's go back to our. So these are written on your slide also. I mentioned in your slide, also in your book for this. So state transition diagram of a program variable. Here is also picture also. Okay. So whatever I explained few minutes back, these are written also. So initially, a variable can remain in an undefined state, U. State U means undefined state, meaning that just a memory location has been allocated to the variable, but no value has yet been assigned to that variable. At a later time, the programmer can perform a computation to define the variable in the form of assigning a value to the variable. This is when the variable moves to a defined but not referenced state. That means that state D. State D means defined but not referenced. At a later time, the programmer can reference that variable, thereby moving the variable to a defined and referenced state, R. State R is defined and referenced. The variable remains in
or state as long as the programmer keep referencing the value of the variable. However, if the programmer assigns a new value to the variable moves back to state D. On the other hand, the programmer can make an action to undefine the variable. In that case, the variable goes back to state U. So far no data flow anomaly, no problem. So far no data flow anomaly. But programmers can make mistakes. Okay. However, the programmer can make mistakes by taking the wrong actions while a variable is in a certain state. For instance, if a variable is in state U, that is, the variable is still undefined, and a programmer reads the variable, then the variable moves to an abnormal state A. So if you reference a variable which is not defined yet, in that case the variable enters state A, abnormal state. Similarly, while a variable is in state D means defined but not referenced, and programmer undefines the variable or redefines the variable, then the variable moves to the abnormal state A also. Once a variable enters the abnormal state A, it remains in that state irrespective of what action is performed. Defined, undefined refers. It does not matter. Once the variable enters state A, abnormal state, it remains over there. It does not matter what action you perform, defined, undefined, or reference. The abnormal state of a variable means that a programming anomaly has occurred. So that is the first part of. We continue with the second part. So there are few slides left. সেকেন্ড পার্টে আসলে খুব বেশি কিছু নাই। সেকেন্ড পার্টে আছে মেইনলি এখন কথা সেগুলো আমরা ডিসকাস করতে পারি। আজকে ওই এই পর্যন্ত, যেহেতু আজকে লেকচার এই পর্যন্তই, 16th লেকচার, ওটা দরকার নেই। The next class আমরা দেখব the question. Now the question is, so we know what is data flow anomaly. Okay, now we know what is data flow anomaly. Okay, the three types of data flow anomalies we know. Now then what is the problem? If does the presence of data flow anomaly guarantee that the program will fail? প্রোগ্রামে কি এখন ডেটা ফ্লো অ্যানোমালি আছে, তাহলে কি প্রোগ্রাম ফেল করবে কিনা? করতে পারে, নাও কি পরিমাণে আছে, যেই পরিমাণে থাক প্রোগ্রাম ফেল করতে পারে, নাও করতে পারে। এই যে এরকম যদি হতে পারে যে প্রোগ্রাম ফেল করতে পারে, নাও। তো নেক্সট স্লাইডে, নেক্সট লেকচারে আমি দেখেছি দুইটা एग्जांपल আমি দেখেছি যে প্রোগ্রাম ফেল করতে পারে, নাও করতে পারে। যেমন এই যে আমি एग्जांपल দেখেছি int 5 = x = 5 int x = 7 এরকম। যদি ফার্স্ট যে ডেফিনেশনটা, এটা যদি তোমার কোনো সাইড এফেক্ট না থাকে তাহলে প্রোগ্রাম ফেল করবে না, জাস্ট ওয়েস্টেজ অফ স্পেস, আর কিছু না এরকম। আর কিন্তু এরকম এটা প্রোগ্রাম ফেল করবে না। আবার প্রোগ্রাম ফেল করতেও পারে কেমন, যে দুইটার মাঝখানে একটা স্টেটমেন্ট হওয়া উচিত ছিল যেটা প্রোগ্রামার লিখে নাই, যেটার জন্য প্রোগ্রাম ফেল করবে, হতে পারে। দ্যাট মিন্স ফর ডেটা ফ্লো অ্যানোমালি প্রোগ্রাম মে ফেল, মে নট ফেল, ফেল করতে পারে, নাও করতে পারে। তাহলে এটা নিয়ে কেন তাহলে প্রোগ্রামার কাজ করবে? ওই যে ফেল করতে পারে, ফেল যেহেতু করতে পারে, তাহলে কি সেটা রাখা ঠিক হবে না প্রোগ্রামে? যেটার জন্য প্রোগ্রাম ফেল করতে পারে সম্ভাবনা আছে, তাহলে কি সেটা রাখবো না আমরা। তাহলে প্রোগ্রামার কি করবে, সেই সোর্স কোড প্রোগ্রাম সেগুলো ইনভেস্টিগেট করে, এগুলো এই ডেটা ফ্লো অ্যানোমালি যেগুলো আছে সেগুলো রিমুভ করে ফেলবে, এলিমিনেট করে ফেলবে। কিভাবে করবে? এক্সিস্টিং কোড সে আবার চেঞ্জ করবে, মডিফাই করবে, অথবা নতুন করে আরো কিছু কোড লিখবে। ভিডিও দরকার নেই এটা আমাদের। সো সে নতুন করে কোড লিখবে, অথবা যে এক্সিস্টিং কোডটা চেঞ্জ করে ফেলবে, এলিমিনেট করবে। এরকম যদি দেখে ডিফাইন করা হয়নি তাহলে আবার ডিফাইন করবে, এরকম করে। এরকম একটা ভেরিয়েবল ইউজ করা হয়নি, পরে দেখবে যে যদি ইউজ না করা তাহলে এটা রিমুভ করে ফেলবে, দরকার নাই এটা, এরকম আর কি। তাহলে প্রোগ্রামার রেসপন্সিবিলিটি কি? এই কোড, সোর্স কোড প্রোগ্রাম ইনভেস্টিগেট করে এই ডেটা ফ্লো অ্যানোমালি গুলো রিমুভ করবে। কিন্তু ডেটা ফ্লো অ্যানোমালি থাকলেই, এই অ্যানোমালি থাকলেই যে প্রোগ্রাম ফেল করবেই গ্যারান্টি নাই কিন্তু 100%। তো যেহেতু প্রোগ্রাম ফেল করতে পারে, সেজন্য এগুলো ফিক্স করে ফেলা ভালো। যেহেতু করতেও পারে, প্রোগ্রাম করতে পারে, নাও করতে পারে, কিন্তু করতেও তো পারে, তাই না? তো রাখবো না, জিনিসটা এরকম আর কি। এই যে এই
এই ক্লাসে আমার স্টুডেন্ট আছো কেউ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিচ্ছ, কেউ আছো বা নিয়েছো বা এই সেমিস্টারে অন্য কোনো নিচ্ছ আর কি এই সেমিস্টারে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট? Yes, sir. Software development, project management. হ্যাঁ, কি কোর্সটা নিয়েছো নাকি নিচ্ছ এই সেমিস্টারে? স্যার নিয়েছি, এই সেমিস্টার করছি। আচ্ছা, আর তোমরা কেউ করো নাই? কেউ কি আছে? নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে প্রজেক্টে আমাদের গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন প্র্যাকটিস করা উচিত? সাইফি করছো তুমি, বলো। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস যার ফলে স্যার সাকসেস রেট বাড়ে এবং প্রজেক্টগুলো ফুলফিল ভাবে করা যায়। এবং তো এখন আমি ইফ আই ইউজ গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমি যদি ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস করি তাহলে কি আমার গ্যারান্টি আছে প্রজেক্ট সাকসেসফুল হবই আমি? না, গ্যারান্টি নো স্যার, গ্যারান্টি নাই। হ্যাঁ, তাহলে তবে আচ্ছা, আমি একটা ছোট্ট একটা তোমাকে একটা সার্ভে রেজাল্ট দেখাচ্ছি তোমাকে। তবে একটা স্যার একটা অর্গানাইজেশন মানে স্ট্রাকচার সুন্দর থাকে স্যার, প্রপারলি করা যায় এবং না অ্যাক্টিভ থাকে। না না, এই অর্গানাইজেশন স্ট্রাকচারের ব্যাপার না এটা। আমি আচ্ছা, তার আগে ছোট্ট একটা আমি তোমাকে সার্ভে রেজাল্ট দেখাই তোমার ইউএস এর স্ট্যান্ডার্ড গ্রুপের। তোমার আমরা কিছু গল্প করি, বুঝতে পারছো? আজকে লেকচার তো শেষ, আর পরে স্ট্যান্ডার্ড গ্রুপ ইউএস এর তোমার, হ্যাঁ, স্ট্যান্ডার্ড গ্রুপ ইউএস স্ট্যান্ডার্ড গ্রুপের একটা সার্ভের রেজাল্ট আমি বলছি। দে অ্যানালাইজড 13,522 প্রজেক্ট, 13,522টা প্রজেক্ট ওরা অ্যানালাইজ করেছিল, একটা সার্ভে করেছিল এতটা প্রজেক্ট নিয়ে। হ্যাঁ, 13,522 projects analyzed. তেরো হাজার 522টা প্রজেক্ট ওরা অ্যানালাইজ করেছিল। তো আউটকামসটা কি পেয়েছিল ওরা? যে 1/3 প্রজেক্ট, only 1/3 projects were successful. Only 1/3 projects were successful. Only 1/3, only 1/3 প্রজেক্ট সাকসেসফুল হয়েছিল। তার মানে কি 2/3 প্রজেক্ট সাকসেসফুল হয়নি, না কোনো ভাবে ফেল করেছে, হয়তো বাজেট ওভাররান করে গেছে, ডেডলাইন মিস করে গেছে, না লেট ডেলিভারি হয়েছে, হ্যাঁ, অথবা কোয়ালিটি খারাপ ছিল। শুধু অনলি 1/3 প্রজেক্ট সাকসেসফুল ছিল, মানে 2/3 প্রজেক্ট সাকসেসফুল হয়নি। তার মধ্যে থেকে আবার এই 13,522টা প্রজেক্টের মধ্যে আবার 82% প্রজেক্ট, 82% projects missed deadlines. 82% project missed their deadlines. That means projects delivered late delivery হয়েছিল আর কি। delivered late। তার মধ্যে আবার এর মধ্যে 43% projects exceeded budget, exceeded budgets. Okay, so that's a fact. Okay, so not all projects are successful. That's just one survey result. I show you just one survey. There are another survey I saw that around 50% projects in the USA, 50% projects they exceed their budget 1.5 times on an average. On an average, 49% projects they budget overrun 1.5 times. 10 লাখ টাকা বাজেট 15 লাখ টাকা শেষ হয়, 50% প্রজেক্ট এরকম হয়। দ্যাট মিনস তাহলে এই বিভিন্ন এটা এবং বিভিন্ন সার্ভে থেকে আমরা এইটাই দেখতে পাই
যে আসলে সব প্রজেক্টই সাকসেসফুল হয় না, অনেক প্রজেক্ট ফেলও করে। যতই আমরা চেষ্টা করি সব প্রজেক্টই সাকসেসফুল হয় না, অনেক প্রজেক্ট ফেলও করে। তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস করে লাভটা কি, সুবিধা কি? why we gonna practice good project management? Is there any guarantee? No, there is no 100% guarantee. However, there is a high possibility of success. There is a high possibility of success. But what if you use bad project management? What's gonna happen? The project will fail. That is guaranteed, no doubt. তুমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস না করো এফেক্টিভলি, ব্যাড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করো, দেন প্রজেক্ট ফেল করবে, এই ব্যাপারে কিন্তু গ্যারান্টি আছে। কিন্তু তুমি যদি গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করো তারপরেও 100% গ্যারান্টি নাই, তাহলে তো অনেকই হয়ে যেত না। 100% গ্যারান্টি নেই, বাট দ্যার ইজ হাই পসিবিলিটি অফ সাকসেস, যে সম্ভাবনা আছে যে তুমি এটা সাকসেসফুল হবা, এবং সেই জন্য আমরা প্র্যাকটিস করি। বিভিন্ন এই যে কোয়ালিটি প্রসেস মডেলগুলো তুমি যদি দেখবা যেমন সিএমএম বা অন্যান্য মডেলগুলো দেখবা যে তোমার এটা আছে, প্রজেক্ট মনিটরিং কন্ট্রোলিং, এই জিনিসটাও একটা আছে। যেমন সিএমএমআই এর লেভেল 2 অ্যাচিভ করতে গেলে, তোমরা তো সিএমএমআই জানো জিনিস, তো ইনিশিয়াল লেভেল না, কিন্তু লেভেল 2 তে অ্যাচিভ করতে গেলেই অন্যান্য কাজের সাথে তোমার এই কোয়ালিটি অ্যাসুরেন্স, কনফিগারেশন ম্যানেজমেন্ট, এগুলোর সাথে এই যে প্রজেক্ট মনিটরিং এবং কন্ট্রোলিং, প্রজেক্ট ম্যানেজমেন্টও আছে, কিন্তু ইফেক্টিভলি তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং সেই জন্য আমরা করি। গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট, ব্যাড প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি প্র্যাকটিস করি তাহলে প্রজেক্ট ফেল করবেই, নো ডাউট, এটার গ্যারান্টি আছে। আর গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আমরা ইউজ করি তাহলে 100% গ্যারান্টি নাই, বাট সম্ভাবনা আছে, হাই পসিবিলিটি অফ সাকসেস। অনেক এই পসিবিলিটিটা বেড়ে যায়, সম্ভাবনাটা যে আমি সাকসেসফুল হব, এবং সেই জন্যই আমরা প্র্যাকটিস করি। তো এই গল্প এই জন্য করলাম যে ওই যে ডেটা ফ্লো অ্যানোমালির জন্য, সেটার জন্য, যে তাহলে ডেটা ফ্লো অ্যানোমালি, একটা ডেটা ফ্লো অ্যানোমালি প্রোগ্রাম থাকলে যে প্রোগ্রাম ফেল করবে, নো, ফেল করবেই যে তা না, কিন্তু প্রোগ্রাম ফেল করতে পারে, নাও কিন্তু করতে পারে। কিন্তু ওই যে করতে পারে, তাহলে সেটা তো রাখবো না প্রোগ্রামে, যেহেতু প্রোগ্রাম ফেল করতে পারে তাহলে সেটা আমরা রাখবো না। তাহলে প্রোগ্রামার কাজ কি, যদি এরকম ডেটা ফ্লো অ্যানোমালি ইনভেস্টিগেট করে দেখতেই পাই, তাহলে কি সোর্স কোড সে অ্যানালাইজ করে সেগুলো রিমুভ করে ফেলবে, এলিমিনেট করে ফেলবে, হ্যাঁ, হয়তো নতুন করে কোড লিখবে বা এক্সিস্টিং কোডগুলো চেঞ্জ করে ফেলবে, এই যাতে পরবর্তীতে প্রোগ্রাম ফেল না করে। তো নেক্সট স্লাইডে এগুলো আছে, দুইটা এক্সাম্পল দিয়েছি আমি, যেরকম যে দুইটা স্টেটমেন্ট সেম, ইফ ইউ define the same variable twice successfully without using the first one, then eventually the first one will be overwritten by the second one. So this is a data flow anomaly also. So in that case, the first one, if there is no side effect for the first statement, so the program will not fail, but the program may fail also. In that case, for example, in between the two statements there is a statement you supposed to write but you missed it, you did not write that, so for that the program will fail. So I mentioned in the next lecture. Also in the next lecture there is comparison of different types of testing techniques. Next slide. নেক্সট লেকচার যেটা, এটা উই কন্টিনিউ উইথ ডেটা ফ্লো টেস্টিং। সেখানে এখানে দেখা আছে ওই সার্ভে রেজাল্ট থেকে তোমার কানাডা ইউএস এর দিকে দেখানো হয়েছিল এরকম সার্ভে, তো 3টা টেকনিক নিয়ে ডিসকাস করা হয়েছে, এরকম একটা রেজাল্ট। আর সো এখানে হলো ডিফারেন্ট টেকনিক্স, এই পাশে হলো অ্যাক্সেস দ্য ওয়ার্কসিস, নাম্বার অফ defects detected using different techniques, বিভিন্ন টেকনিক, মেইনলি 3টা ডিফারেন্ট টেকনিক্স, যে বিভিন্ন টেকনিকে কতটা, ঠিক আছে, কতটা ডিফেক্ট ধরা পড়লো। তো যদি একটা প্রোগ্রাম দেখা যায় যদি আমরা র্যান্ডমলি টেস্ট করি, সো মনে করো যে এটা একটা, মনে করো যে যদি একটা প্রোগ্রাম র্যান্ডমলি টেস্ট করা হয়,
অ্যাডহক বেসিস, তো এটাকে র্যান্ডম টেস্টিং বলি আমরা, র্যান্ডম টেস্টিং। যে রিকোয়ারমেন্ট জানা আছে যে কেউ টেস্ট করতে পারে। একটা প্রোগ্রাম যদি র্যান্ডমলি টেস্ট করা হয়, উই ক্যান আইডেন্টিফাই সার্টেন নাম্বার অফ ডিফেক্টস অফ কোর্স। ইফ উই ইউজ দ্য কন্ট্রোল ফ্লো টেস্টিং, যদি আমরা কন্ট্রোল ফ্লো টেস্টিং ইউজ করি, সিএফটি লিখলাম, সংক্ষেপে লিখলাম, কন্ট্রোল ফ্লো টেস্টিং যদি ইউজ করি, তাহলে উই ক্যান আইডেন্টিফাই সাম মোর ডিফেক্টস। Okay, if we perform the data flow testing, data flow DFT, আমি সংক্ষেপে লিখলাম, DFT মানে data flow testing। এই সংক্ষেপে অনেক কিছু বোর্ডের সংক্ষেপে লিখবো, বাট মুখ দিয়ে বলবো। সো তো র্যান্ডমলি টেস্ট করলে সার্টেন নাম্বার অফ ডিফেক্টস আমরা আইডেন্টিফাই করতে পারি। আবার যদি কন্ট্রোল ফ্লো টেস্টিং ইউজ করি, তাহলে আরো বেশি বাগ আইডেন্টিফাই করতে পারি আমরা। আর ডেটা ফ্লো টেস্টিং যদি আমরা ইউজ করি, তাহলে দেখা যায় আরো বেশি ডিফেক্টস আইডেন্টিফাই করা যায়। বাট স্টিল মনে করো সাপোজ এই লাইনটা তোমার বইতে দেওয়া নাই, জিনিসটা এরকম, মনে করো এখানে মনে 100%, অর্থাৎ মনে করো একটা সফটওয়্যার আইডিয়ালি যদি ওই যে কমপ্লিট টেস্টিং যদি করা যায়, মনে করো 100টা ডিফেক্ট আছে, আমি নাম্বারটা লিখে দিলাম, বুঝতে সুবিধা হবে তোমার, বই এইভাবে নাই আর কি। মনে করো একটা সফটওয়্যার যদি কমপ্লিট টেস্টিং করা যায়, না আইডিয়াল কেসে মানে আইডিয়ালি 100টা ডিফেক্ট আছে, ঠিক আছে। তো এখন দেখা যায় কি, র্যান্ডম টেস্টিং করলে কত, ধরো যে 45টা ডিফেক্টস ধরা যায়, কন্ট্রোল টেস্টিং করে দেখা যায় যে হয়তো 55টা ডিফেক্ট আইডেন্টিফাই করা যায়, ডেটা টেস্টিং ইউজ করে দেখা যায় হয়তো 65টা ডিফেক্টস আইডেন্টিফাই করা যায়। তারপরে কি সবগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না, তো সেই জন্য কি করবা, একটা গ্যাপ কিন্তু থেকেই যাচ্ছে, কিছু ডিফেক্টস থেকেই যায়। তো এই গ্যাপটা কমিয়ে আনা হলো তোমাদের কাজ, বুঝতে পারছো? তোমরা ফিউচারে নতুন টেকনিক অ্যাপ্লাই করবে এই টেস্টিং এর বিভিন্ন রকম, হ্যাঁ, এই নিউ টেকনিক তোমরা ডেভেলপ করবে ফিউচারে। নিউ টেকনিক্স, নতুন টেকনিক্স তোমরা ডেভেলপ করবা যাতে আরো বেশি বাগ আইডেন্টিফাই করা যায়। তো একটা গ্যাপ থেকেই যাবে ইভেন্চুয়ালি। তো এটা একটা সার্ভে রেজাল্ট, একটা কানাডা ইউএস এর দিকে সার্ভে হয়েছিল, একটা জাস্ট সার্ভের আউটকামসটা আর কি। তো দেখা যায় কি এই গ্রাফ থেকে, তাহলে আমরা দেখা যায় কি তোমার যে প্রোগ্রাম র্যান্ডম টেস্টিং করলে সার্টেন নাম্বার অফ ডিফেক্ট আমরা আইডেন্টিফাই করতে পারি, যদি কন্ট্রোল ফ্লো টেস্টিং করি তাহলে আরো বেশি বাগ আইডেন্টিফাই করা যায়, দেখা যায় ডেটা ফ্লো টেস্টিং করে আরো বেশি বাগ আইডেন্টিফাই করা যায়, বাট স্টিল দেয়ার উইল বি এ গ্যাপ থাকবে। নতুন তোমরা ফিউচারে তোমরা বিভিন্ন নতুন টেকনিক তোমরা ডেভেলপ করো ফিউচারে। আমরা চাই গ্যাপটা কমিয়ে আনতে, অর্থাৎ আরো বেশি বাগ আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে নতুন টেকনিক তোমরা ফিউচার ডেভেলপ করবে, এরকম যে ডেটা ফ্লো টেস্টিং, কল ফ্লো টেস্টিং এর মতো নতুন টেকনিক তোমরা ডেভেলপ করবা ফিউচারে, ঠিক আছে। আচ্ছা, তো এনিওয়ে এটা আমাদের নেক্সট স্লাইডে আছে, জাস্ট এগুলি বললাম। তাহলে কি ডেটা ফ্লো anomaly does not mean that the program will fail, the program may fail, may not fail, করতে পারে, ফেল নাও করতে পারে, যেহেতু ফেল করতে পারে তো সেজন্য আমরা রাখবো না প্রোগ্রামার। তাহলে এটা কি, প্রোগ্রামার হিসেবে আমাদের কাজ কি, সেগুলো সোর্স কোড অ্যানালাইজ করে সেই ডেটা ফ্লো অ্যানোমালি গুলো বের করে আইডেন্টিফাই করে সেগুলো রিমুভ করে ফেলা, হ্যাঁ, এক্সিস্টিং কোড মডিফাই করা, চেঞ্জ করা, অথবা নতুন করে আরো কিছু কোড লেখা, সেগুলো এলিমিনেট করতে হবে ডেটা ফ্লো অ্যানোমালি গুলো, ঠিক আছে। আচ্ছা, ছোট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা আমি অবশ্য কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছি, তোমরা দেখেছো কিনা? হ্যাঁ, আনিকা, ক্লাস টেস্ট জানো, নেক্সট মানডেতে আমাদের ক্লাস টেস্ট জি জানো? স্যার, মানডেতে। জি কোথায় দেখছো, কিভাবে জানো তুমি? স্যার, টিমসে হচ্ছে আপনি নোটিশ দিয়েছেন একটু আগে। হ্যাঁ, এই সবাই দেখেছো? সবাই টিমসে? ইয়েস রিয়াদ স্যার, দেখেছো? দেখেছি স্যার। হ্যাঁ দেখেছো? আবির, রিয়াদ দেখেছো তোমরা? হ্যালো, সবাই দেখবা, আমি তো বলে দিলাম তোমাকে, নেক্সট মানডে লেকচার 13, 14, 15, ঠিক আছে। ইউনিট টেস্টিং এবং কন্ট্রোল, ইউনিট টেস্টিং এর দুইটা লেকচার, ইউনিট টেস্টিং এবং কন্ট্রোল ফ্লো টেস্টিং, এই দুইটার পরে, ঠিক আছে। তো আসলে ওই লেকচার স্লাইড গুলো বলেছিলাম কিনা তোমাদের, স্প্লিট করা হয়েছে আর কি। আমাদের তো এমনি হোল এমনি স্ট্যান্ডার্ড হলো 14 উইক সেমিস্টার, 14 সপ্তাহের সেমিস্টার, তার মধ্যে মিড টার্ম হলো তোমার 7টা উইক, ফাইনাল টার্মে 7টা উইক। তাহলে মিড টার্মে 7টা উইকে এমনি যখন ফিজিক্যালি হয়, আমাদের 7th উইকে মিড টার্ম এক্সাম চলে,
তখন কোনো লেকচার টেকচার হয় না, কুইজ লেকচার কিছু না। তাহলে 6টা উইকে 12টা লেকচার। একইভাবে ফাইনাল টার্মেও যে 7টা উইক, সেখানেও ওই 14th উইকে কিন্তু শুধু এক্সাম থাকে ফাইনাল, 6 দিন পরীক্ষা হয় এমনি সাধারণত, আর প্যান্ডেমিক ছাড়া আর কি, এমনি অনলাইন ছাড়া। আর তাহলে 6টা উইক, তাহলে ফাইনাল টার্মে 6টা উইকে 12টা লেকচার, তাহলে টোটাল 24টা উইক লেকচার পাওয়া যায় আর কি এমনিতে, যদি না ভ্যাকেশনে কিছু সমস্যা করে, কখনো কখনো হলিডে পড়ে যায়, সো সেগুলি মেকআপ হয়। তো সেগুলি আসলে যেটা হয়, অনেক সময় দেখা যায় কি হয়তো নতুন টিচার আসে পড়াইতে যায়, তখন হয়তো অ্যাডজাস্ট করতে পারে না। তো এই সেজন্যই আসলে লাস্ট ইয়ারে প্যান্ডেমিকের প্রথম দিকে আমাদের ডিপার্টমেন্ট থেকে মশিউর স্যার বলে দিল যে এরকম যারা নতুন, যারা যে কোনো প্রতিটা কোর্সে কিন্তু আমাদের এরকম করা, ভাগ করা, যে সেম ইউনিফাইড সিলেবাস সব কোর্সেরই। আমাদের ডিপার্টমেন্টের প্রতিটা কোর্সে কিন্তু সবাই যতগুলি সেকশন থাকতে কেন একই জিনিস পড়ানো হয়, এক সেম থিং টপিকস পড়ানো হয়, ইউনিফাইড। ইউনিফাইড তোমার টপিকস, ইউনিফাইড লেকচার স্লাইডস, দুই একটা ছাড়া একটা দুইটা ছাড়া। এখন তাই এটাও সেভাবে প্রিপেয়ার করা লেকচার স্লাইড গুলো, তো এটাকে দুইটা পার্টে ভাগ করা, ইউনিট টেস্টিং এ যেরকম দুইটা, তো যাতে নতুন কেউ পড়াতে আসলে সমস্যা না হয় আর কি, বুঝতে পারে কতটুকু পড়াবে বা হয়তো স্লো পড়াবে, যাই হোক তোমার। তাহলে নেক্সট মানডেতে আমাদের নেক্সট ক্লাস টেস্ট। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস শুনে রাখো, যা হয়ে গেছে, কেউ কিছু করে থাকলে তো করেই ফেলছো, আর যাতে না হয় এই যে আপকামিং যে আমাদের ক্লাস টেস্ট কুইজ গুলো আসতেছে, প্রজেক্ট আছে, এসব চিটিং করবে না তোমরা প্লিজ। এটা আমার লাস্ট রিকোয়েস্ট এবং ওয়ার্নিংও বলতে পারবো, লাস্ট আমার রিকোয়েস্ট এবং ওয়ার্নিংও, কারণ ধরা পরে সরি বলে তখন আমি কিছু করার থাকে না। তো আমি কিন্তু ব্যবস্থা নেই শুধু একটা মাত্র কোর্সে কয়েকজনকে আমি ব্যবস্থা নিয়েছি, কোন একটা কোর্সে কয়েকজনকে ব্যবস্থা নিয়েছি, ওরা এখন বুঝতে পারছে কি ওরা ভালো স্টুডেন্টস। তো আমার কাছে ধরার ব্যবস্থা আছে। তারপরে তোমরা কেউ আছে যে ডেসপারেট, তো এই কথাটা মনে রাখবা, পরে সরি বললে কিন্তু লাভ হবে না। ওদেরকে পানিশমেন্ট পুরাটা দেই নাই, মানে এফ দেই নাই, বাট ফাইনাল টার্মে কিন্তু এফ দিয়ে দিব কেউ করলে, ওকে 0 দিয়ে রাখছি। তো এখন দেখো 0 দিয়ে রাখছি কারণ এই চিটিং এর উপরে মার্কস দিতে পারি না, বুঝতে পারছো? দেখো আমি এমনি তোমাদের বলছি, আমি যতটুকু সম্ভব আমি স্টুডেন্টকে এই কোর্সের পরে আমি হেল্প করি। দেখো স্যাম্পল রেজুমি দেখাই, রেজুমি সম্পর্কে না, ইন্টারভিউ ভাইবা সম্পর্কে ডিসকাস করি কিরকম করা উচিত, না কিভাবে গেট আপ সেট আপ হওয়া উচিত। তারপরে আবার সেমিস্টার পরে তোমার কমন ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্সার দেবো, যেটা কিনা হেল্প করবে তোমার পৃথিবীর যে কোনো দেশে যাও, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং টেস্টিং জবের জন্য তোমাকে খুবই হেল্প করবে। তোমার সিনিয়র ভাই বোনরা খুব ভালো করে, কেন সবাই এরকম বলে, কেউ ইমেল করে, কেউ ফোন করে, কেউ টেক্সট পাঠায়, এটা সেটা স্যার কমন করছে, আমি ভালো করছি, এরকম। তো আমি চাই তোমরাও এরকম করো, আমি প্রাউড ফিল করি। স্টুডেন্টরা যখন এরকম বলে, কিছুদিন আগে যেন বললো যে স্যার 2টা জব পাইছি, আমি 2টা জব পেয়েছি তোমার। তো এখন এইটা আমি খুব প্রাউড ফিল করি। আর আমার স্টুডেন্ট যারা এরকম জানায়, আমি ওদেরকে একটা রিকোয়েস্ট করি যে তোমার ছোট ভাই বোনদের প্রতি খেয়াল রাখবা ফিউচারে, আমার কিছু চাওয়ার নাই, ওদেরকে ইন্টার্নশিপ জবের ব্যাপারে হেল্প করবো, ওরা অনেকে করে, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী করে তোমার, কিন্তু ওরা হেল্প করবে, কিন্তু তোমাকে প্রিপেয়ার্ড হতে লাগবে। বড় ভাই বোন আছে বলে তোমাকে চাকরিটা দিয়ে দিবে এমন কিছু না, কিন্তু তোমাকে ভাইভাতে ভালো করতে হবে। হ্যাঁ, কিছুটা ফেভার তো করবেই, যারা আছে সিনিয়র লেভেলে বা যারা বসদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, তো কিন্তু তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। তোমাকে ভাইভাতে ওই যে একজন পায় নাই চান্স, একজনকে পাঠিয়েছিলাম, বলে স্যার ও তো ওই যে ডিএসআই তে পাঠিয়েছিলাম একজনকে, বলে স্যার ও তো নাজিয়া, বলে স্যার ও তো বস বাদ ওকে নেয় নাই কেন, ও নিজেই ফোন করছে, বলে স্যার সরি স্যার বস নেয় নাই কেন, ও ইংলিশ পারে না, কিছুই পারে না, আমাদের ক্লায়েন্ট ইউকের সাথে, ইউকের ক্লায়েন্ট, ও ইংলিশে কথা বলতে হবে, ও কিছুই পারে না ইংলিশ। তো তোমাদের আমাদের ইংলিশটা ইমপ্রুভ করা দরকার সবারই। তুমি এই ইংলিশ নিউজ পেপার পড়বা, হ্যাঁ, তারপরে তুমি এই যে বিভিন্ন খবর টবর সংবাদ দেখবা, বাইরের সিএনএন এটা সেটা বিভিন্ন প্রোগ্রাম দেখবা, মুভি দেখবা, ইংলিশ মুভি দেখলে ইংলিশ ইমপ্রুভ হয়। বিভিন্ন দেশে বিভিন্নভাবে তোমার ইংলিশ উচ্চারণ, অ্যাকসেন্ট এগুলো তোমার জানা যায়। কোনো কেউ বলে হয়তো শিডিউল, কেউ বলে স্ক্যাজুয়াল, এরকম না, তুমি
কেউ বলে কপি, কথা বলে কাপি, কেউ বলে ডলার, কেউ বলে ডালার। সব উচ্চারণ নানান দেশের শিখতে পারবা তুমি। আর খবরের কাগজ পড়বা তুমি, ইংলিশ নিউজ পেপার, তারপরে ওয়েদার রিপোর্ট দেখবা তুমি, তারপরে বিভিন্ন চ্যানেলগুলোতে ইংলিশ নিউজ হয় তোমার, সেগুলি দেখবা তুমি। বাইরের গুলো বাংলাদেশিগুলো দেখতে পারো, অসুবিধা নেই কিন্তু। সো উই ট্রাই টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ এখনকার অনেক আউটসোর্স প্রজেক্ট করতে হয় আমাদের ফার্মগুলোতে, সেখানে ইংলিশটা দরকার হয়, কমিউনিকেশন স্কিলটা দরকার, ভেরি ইম্পর্টেন্ট। তো ওর চাকরি হয় নাই, তো আমার আর কিছু করার ছিল না, তো এটা আমি সাজেস্ট করবো, সেটা করবা। তো যেটা বললাম, তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে, তোমাকে কেউ চাকরি দিবে না তোমাকে। হ্যাঁ, ফেভার তো অবশ্যই করবে, ফেভার কিছুটা করবে, তোমার সিনিয়র ভাই বোনরা তোমাকে ফেভার করবে, কিন্তু সার্টেন লেভেল পর্যন্ত তোমার ভালো করতে হবে তোমাকে। এটা এরকম না যে সবগুলো কোশ্চেন নিয়ে তোমার পারতে হবে, তা না কিন্তু। এটা এরকম না যে সবগুলো কোশ্চেন পারি নাই তো আমার জব হবে না, তা না কিন্তু। অনেক সময় ইন্টারভিউতে এমন কোশ্চেন করবে, ওরা জানে যে তুমি এই কোশ্চেনটা পারবে না, বুঝতে পারছো? যে কোশ্চেনটা করে ও জানে যে তুমি পারবে না, সম্ভবত 99% শিওর পারবে না তুমি, তারপরে করে। কেন করে? তোমার কনফিডেন্সটা চেক করে, কনফিডেন্সটা কিরকম। এখন তুমি যদি বলা যে না এটা তো আমি জানি না, কিন্তু আমি শিখাই দিলে খুব তাড়াতাড়ি শিখতে পারবো এইটা, তাহলে এটা পজিটিভ, ইমপ্রেসিভ হলে তোমার এটা পজিটিভ নেবে। কোশ্চেন পারো না, অসুবিধা নাই, ওরা অ্যাটিটিউডটা দেখবে তোমার কি। আবার যদি তুমি বলো না এইসব তো আমি পারি টারি না, আসলে জানি টারি না, হ্যাঁ, বলার মধ্যে কিন্তু আছে। এই শোনো, আজকে কিন্তু অ্যাডমিশনের ভাইবা আছে আমার স্টুডেন্ট, ক্লাসের পরে 4টা থেকে নিব, 4টা থেকে সন্ধ্যা 6টার আগ পর্যন্ত, 5:30 পর্যন্ত, 5:15 পর্যন্ত। তো এই যে অ্যাডমিশন টেস্টে রিটেন হয়, আগে যেটা হতো আর ফিজিক্যাল রিটেন হয়, তোমরাও তো দিয়ে আসছো না, রিটেন ভাইবা দিয়ে আসছো। তো ভাইবাতে কিন্তু দেখো, যখন কোশ্চেন করা হয়, কিছু স্টুডেন্ট বলে কি জানো, হ্যাঁ, কোশ্চেন করা হলো, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, স্যার পারবো না স্যার, এই একটা সার্কেল ইকুয়েশন পারবো না। এই আচ্ছা বলো তো, এই ইকুয়েশন y = mx + c, এখানে সিটা কি? স্যার পারবো না স্যার, পারবো না। হাত কিন্তু বন্ধ আছে, হাত কিন্তু সে খোলেই নাই, স্যার স্যার পারবো না স্যার, ওইটা স্যার পারবো না। এই ছোট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এটা ইউনিট কি? পারবো না স্যার। হ্যাঁ, একটা ছোট ইন্টিগ্রেশন দিলাম বা ডিফারেন্সিয়েশন দিলাম, কলম না ধরে, কলম খোলেই না, পকেটে কলম আছে, কলমটা ধরেও না, আমি তো কাগজ দিয়ে রাখছি, দেখে বলে স্যার পারবো না স্যার, পারবো না, বুঝতে পারছো? হাত কিন্তু মুষ্টিবদ্ধ রয়ে গেছে, পকেটে কলম ধরার কোনো চিন্তাই নাই, স্যার পারবো না স্যার, ওকে আমি নেই না। আবার আরেকজন স্টুডেন্ট আছে কিরকম, একটা ম্যাথ দিলাম ছোট, মনে করে একটা ডিফারেন্সিয়েশন দিলাম তুমি, ও কলমটা বের করে ওই কাগজে লিখে করে, হ্যাঁ পুরোপুরি রিচ করতে পারে না, কারেক্টলি করতে পারে না, কিন্তু সে ট্রাই করে, কিছু দূর ট্রাই করে, হ্যাঁ কিছু কারেক্টলি লেখে, কিছু ভুলও করে, কিন্তু আমি ওকে নেই, পারে না কিন্তু ওই যে চেষ্টা করে। তো এইটা কিন্তু থাকতে হবে। আর যদি হাত গুটে বলে পারবো না, তো এইটা কিন্তু স্ট্র্যাটেজি, খারাপ স্ট্র্যাটেজি, এরকম, বুঝতে পারছো? কোশ্চেন না পারা মানে যে চাকরি হবে না ইন্টারভিউ, তা না, বা 100% কোশ্চেন হলেই যে চাকরি হবে তা না, হ্যাঁ, এরকম। ওই যে আমি বলছিলাম না, তোমাদের বলছিলাম, আমি ফার্স্ট বাংলাদেশের চাকরি যে ভাইবাতে যাই ইন্টারভিউ, যে টেকনোভিস্তা, একটা আইটি ফার্ম, ওরা সিএমআই লেভেল 3 অ্যাচিভ করেছে সম্ভবত, টেকনোভিস্তা। তো আমি তো সব কোশ্চেন অ্যান্সার দিয়ে আমার চাকরি হয়নি, ওই যে স্যালারি নিয়ে বনিবনা হয়নি, কারণ হয়নি চাকরি, তোমার সব কোশ্চেন অ্যান্সার দেওয়া হলো না, তাহলে স্যালারি সম্পর্কে তোমাকে বলা হয়েছে না ইন্টারভিউ সম্পর্কে, লাস্টে জিজ্ঞেস করতে স্যালারি কত চাও, তোমার জানা থাকলে বলবা, ওই ফার্ম সম্পর্কে যদি ধারণা থাকে, আর নাহলে ওদের উপর ছেড়ে দিবা, দেখো ওরা কত অফার করে, তারপর তুমি নেগোশিয়েট করতে পারো, চাইলে করবা, না হলে করবা না, ওদের উপর ছেড়ে দাও। আর যদি থাকে, ধারণা থাকে যদি, হ্যাঁ, তুমি টাইগার আইটি যে বড় ভালো পে করে, ইনোসিস যাবো ভালো, তুমি 50,000 60,000 চাও, অসুবিধা নেই, চাইতেই পারো তুমি, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাস টেস্ট, নেক্সট ক্লাস টেস্ট জানো না সবাই? ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব তোমাদের কাছে, আমার আজকে কাজ আছে অনেক, ভাইবা টাইবা এগুলো স্টুডেন্টদের, তোমার ছোট ভাই বোনরা আসতেছে এডমিশনের জন্য, ভাইবা আছে আজকে, আজকে কালকে অন্য কিছু। সো দিনের পর দিনই শেষ করে ফেলবা, ঠিক আছে? এটা আপলোড করে দেওয়া আছে,
স্লাইড স্যার একটা যে কোশ্চেন ছিল, জি হ্যাঁ স্যার। শিওর স্যার গিগস টেকনোলজি লিমিটেড এই কোম্পানিটা কিরকম স্যার? এটা কোথায় আমি জানি না, জানা নেই এটা সম্পর্কে। স্যার এটা উত্তরাতে রিসেন্টলি ওপেন হয়েছে আইটি ফার্ম। আচ্ছা আচ্ছা, আমার জানা নেই, তুমি ওদের কর্পোরেট ওয়েবসাইটে গিয়ে দেখো আর খোঁজখবর দেখো ওরা কি টাইপের প্রোডাক্ট ডেভেলপ করে, হেডকোয়ার্টার কোথায়, এটা সেটা দেখো, আইডিয়া নেওয়ার চেষ্টা করো যদি ইন্টারেস্টেড হও তুমি। আর এইটাও করবা, আচ্ছা জব তোমরা কিভাবে সার্চ করবা? হ্যাঁ অনেকে সার্চ, তুমি প্রথম কথা হলো যে জব সাইট যেগুলো বাংলাদেশে আমার জানা মতে কি যে বিডি জবস এটাই মনে বড় নাকি, বিডি জবস যদিও কতগুলো আছে, আবার জবস বিডি ডট আছে, প্রথম আলো জবস বিভিন্ন আছে, বাট হ্যাঁ বিডি জবস সম্ভবত রিচ। তোমার বিভিন্ন জব সাইটগুলোতে দেখবা তুমি ফার্স্টলি, ঠিক আছে। তারপরে সেকেন্ডলি দেখবা তুমি এই যে তুমি বললা জিস্ক হোক যাই হোক ইনোসিস.com dsi.org, তো এইসব ওদের কর্পোরেট ওয়েবসাইটগুলিতে ভিজিট করবা, ওখানে লেখা থাকে না কেরিয়ার অপরচুনিটি, জব অপরচুনিটি এরকম, সেখানে লিস্টিং বা ইন্টার্ন, ইয়েস স্যার। তো সেগুলিতে তোমরা গিগস দেখবা। আইটি টেকনোলজি হ্যাঁ স্যার, তো এইটা স্যার বলো। মানে স্যার উত্তরাতে স্যার নতুন অফিস খুলছে স্যার এইটাই। হ্যাঁ খুলুক, অফিস খুলুক, খুললে চেষ্টা যাবা তুমি অ্যাপ্লাই করবা যদি চায়, আর চেনা জানা থাকলে আগে থেকেই যোগাযোগ রাখবা তুমি, ওরা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অ্যাপ্লাই করবা তুমি, তুমি অ্যাপ্লাই করবা, ফ্রেন্ডদেরকেও বলবা না, নাকি ফ্রেন্ডদেরকে বলবা না চাকরি আমার দরকার না, অনেকেই তো অ্যাপ্লাই করবে তাই না, তুমি তোমার ফ্রেন্ডকে না জানাইলে তো অন্য ভার্সিটিতে অনেকেই করবে হয়তো, না জানাইলে অসুবিধা নাই তোমার। তো প্রিপেয়ার্ড হয়ে যাবা তুমি, যেগুলো বলছি আগের ক্লাসে, রেজুমি সুন্দর করে বানাবা, তারপরে যাওয়ার আগে ভাইবার যাওয়ার আগে প্রিপেয়ার্ড হয়ে যাবা যে তুমি ভালো করতে পারো, গেট আপ সেট আপ সবকিছুই দরকার আছে তোমার, ঠিক আছে। ভাইবাতে ভালো না করলে লাভ নাই, শুধু গেট আপ দিয়েও লাভ নেই তোমার। তো জব সাইটগুলোতে দেখবা প্রথমে, তারপরে কর্পোরেট ওয়েবসাইট যেগুলো আছে হোম পেজে ওদের ভিজিট করবা, কেরিয়ার অপরচুনিটি জব অপরচুনিটি এগুলো থাকে, তারপরে যে ফ্রেন্ডস রিলেটিভস থাকে, চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ওদের থ্রুতে অনেক সময় জানা যায় তোমার, ওদের সাথে যোগাযোগ রাখবা। হ্যাঁ ভালো ভালো ফ্রেন্ড, ভালো ফ্রেন্ডদের সাথে যোগাযোগ রাখবা, বুঝছো, খারাপ ফ্রেন্ডের সাথে যোগাযোগ একেবারে কম রাখবা। এই আর এখন যে এই টাইম, এই 2021 সালে এখন তো টাইম তোমার অনেক খারাপ টাইম আমি মনে করি। এখন দেখা যায় যে এই রিসেন্ট কয়েক বছর দেখা যায় যে বন্ধু বন্ধুকে মেরে ফেলে ল্যাপটপের জন্য, টাকার জন্য। আর কয়েক বছর আগে রাজশাহী এক ডাক্তার স্টুডেন্ট মেডিকেলে আরেকজনকে মেরে ফেলছে, টাকা নিচে দিতে পারে না মেরে ফেলছে, চিটাগাং ওই যে ল্যাপটপের জন্য মেরে ফেলছে ফ্রেন্ডকে এরকম। তো এগুলো আমাদের সময় কল্পনাই করা যেত না এইসব জিনিস। তো ফ্রেন্ড ভালো মন্দ বিচার করে তারপরে ফ্রেন্ড বানাবা, ফ্রেন্ড কম থাক, ভালো ফ্রেন্ড কম থাকলে অসুবিধা নেই, খারাপ অনেক ফ্রেন্ডের চেয়ে তোমার ভালো দুই একটা ফ্রেন্ড থাকা অনেক ভালো, কারণ খারাপ ফ্রেন্ড হলে তোমাকে অনেক ক্ষতি করতে পারে। তো দেখে বুঝে শুনে মিশতে হবে, এটা আমরাও করেছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, বুঝতে পারছো, তো ভালো খারাপ বিভিন্ন রকমের ছিল, অনেক কাজ ছিল, ওই যে পাড়ার মহল্লা পাশের মাস্তান টাস্তান এরকম, হ্যাঁ কথা বলছি যে দোস্ত ভালো, হ্যাঁ ভালো, ওরা কিন্তু আমি বাসায় আনি নাই কোনোদিন, ওর বাসায়ও যাইনি, ওই রাস্তায় হলে একটা দুটো কথা বাস যোগাযোগ থাকলো, এই ছোটবেলায় পড়ছিল এরকম আছে, প্রাইমারি স্কুল আমাদের এলাকায় পড়ছে, যে আমাদের ওইদিকে কাঁঠাল বাগানে বাসা আমার, ধানমন্ডি কাঁঠাল বাগান। হ্যাঁ পরবর্তী বিভিন্ন কেউ মাস্তান হয়ে গেছে, কেউ নেতা হয়ে গেছে, আওয়ামী লীগের কমিশনার এইটা সেটা, তো দেখার কথা টথা হয় এরকম হয়, কিন্তু ওইরকম ইয়ে না আমি বাসায় নিয়ে আসবো না। আবার এরকম ফ্রেন্ড আছে আমার ভার্সিটিতে, এরকম অনেক ফ্রেন্ড আছে যে আমার বাসায় পরীক্ষার আগে আইসা থাকছে, খাইছে, ঘুমাইছে, ফ্যামিলি মেম্বারের মতোই, বুঝতে পারছো। হ্যাঁ আমার ভাই বোন আব্বা আম্মা ওদের সাথেও ফ্রেন্ডলি, এরকম ঘুমাইছে, থাকছে, খাইছে, এরকম বেড়াইছে, কোনো অসুবিধা নেই। আবার অনেক ফ্রেন্ড আছে আমি বাসায় যে বললাম বাসায় আনিনি, ওই রাস্তা দেখালে দোস্ত ভালো, হ্যাঁ ভালো, ওই পর্যন্তই শেষ। তো এখন ওই ভালো মন্দ হিসাব করে তোমাকে মিশতে হবে। তো একটা ফ্রেন্ড তোমাকে অনেক হেল্প করতে পারে, তোমার এই ক্যারিয়ারের ব্যাপারেও হেল্প করতে পারে তোমার ইনফরমেশন দিয়ে। তো তোমরা যোগাযোগ রাখবা, ফ্রেন্ডদের সাথে যোগাযোগ রাখবা, কোথায় জব চেয়েছে আছে কিনা,
অনেক সব ব্যাপারে হেল্প করা, ফ্রেন্ডদেরকে হেল্প করবা, হেল্প নিবা এবং হেল্প করবা, দুইটাই এটা। তো এনিওয়ে স্যার নেটওয়ার্কিং ফিল্ডটা কিরকম স্যার, এটা জবের আর ক্ষেত্রটা কিরকম স্যার? সব ভালো, নেটওয়ার্কিং ভালো আছে, জব আছে অবশ্যই। আর আমি সাজেস্ট করব ইনিশিয়াল লেভেলে, মানে তুমি ফ্রেশ গ্রাজুয়েশনের পরপরই তুমি এত বাজ বিচার করবা না যে আমি নেটওয়ার্কিং এ যাব, আমি টেস্টিং এ যাব, প্রোগ্রামিং থাকবো, এত বেশি বাজ বিচার করো না। মোটামুটি ভালো চাকরি পেলে ভালো ফার্মে নিয়ে নিবা, তুমি ট্র্যাক চেঞ্জ করতে পারবা তুমি। ফার্স্ট জব ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান, পৃথিবীর সব দেশেই প্রথম চাকরিটা একটা ফ্রেশ গ্রাজুয়েটের জন্য ব্যাচেলার্সের পরে ওইটাই কঠিন, তারপরে আর অসুবিধা নাই। এই যে তোমার সিনিয়র ভাই বোনরা, এই যে শাহনেওয়াজ বা এই যে এই যেন নির্জন, আঞ্জুম, রেজন, এরা দেখো বদলাইতেছে, কয়েকদিন পরে পরে চেঞ্জ করে, তাহলে আর পরে আর অসুবিধা নেই। কিন্তু প্রথম চাকরিটাই, প্রথমে তোমার চাকরি নেওয়াটা হলো মেইন টার্গেট থাকবে, একটা ভালো একটা মোটামুটি চাকরি পাওয়া। নেটওয়ার্কিং এ দিতে ধরে বসে থাকবে না, এটা তোমার ব্যাপার, যদিও পুরোপুরি তোমার ব্যাপার, বাট আমার সাজেশন হলো যে তোমার একটা মোটামুটি চাকরি পেলে নিয়ে নেওয়া উচিত, যেখানে হোক তুমি করো, তারপরে তুমি চেঞ্জ করতে পারবা পরবর্তীতে। তুমি 6 মাস, 1 বছর, 2 বছর চাকরি করো, অনেক স্কোপ আসবে চেঞ্জ, চাকরি অনেক চেঞ্জ, ট্র্যাক চেঞ্জ করার স্কোপ আছে তোমার, সারা জীবনই চেঞ্জ করতে পারবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে অ্যাটেন্ডেন্স তো নিয়েছি তোমাদের, তো ভালো থাকো সবাই, ইউ হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম।